আসে টাকা ভাসে গঙ্গাপুরী শহরে আসমানে তুই কাঁদিস কেন অট্টালিকার বাহারে মিছে হাসি মিছে কান্না পথে পথে আড়ালে আড়ালে ও গ্রিন সিগন্যাল রেড ওয়াইন দেয়ালে দেয়ালে এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকা রে এ শহর জাদুর শহর প্রাণের শহর আরে আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু আয়না, এবং দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু রয়েছে চমৎকার একজন গেস্ট, এবং আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM, ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়ায় রেডিও বিক্রমপুর 99.2 FM এর সাথে আজকে কিন্তু রয়েছে আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু আয়না, এবং সাথে কিন্তু রয়েছে চমৎকার যে গেস্টের নাম পরিচয় আমরা প্রথমেই জেনে নেব। তবে তার আগে আমরা জেনে নেব আমাদের সাথে যুক্ত থাকার মাধ্যমগুলো। আমাদের সাথে যুক্ত থাকার কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে বন্ধুরা। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দেবেন 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আপনার প্রিয় কথা বন্ধু আমার সাথে যুক্ত থাকার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে আমাদের ফেসবুকের ভেরিফাইড পেজে। ফেসবুকের সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে আমাদের বিশাল বড় একটি পেজ পেয়ে যাবেন, যার একটু নিচে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের লাইভটি, যেখানে আমাদের সাথে রয়েছে একজন কবি, যার নাম হলো, প্রথমে আমরা ভাইয়ের কাছ থেকে আসলে জেনে নিই, আমি কেন বলবো আসলে ভাইয়া যদি প্রথমে একটু আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে নিজের নাম পরিচয় একটু বলে নিতেন। ধন্যবাদ জানাচ্ছি আজকে এই রেডিও বিক্রমপুর কর্তৃক আয়োজিত এত চমৎকার একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই স্টেশনটির ম্যানেজার শিবলি ভাইকে, এবং আমার সাথে রয়েছেন যিনি চমৎকার উপস্থাপনা করতেছেন, এবং আগামী সময়টুকু যতটুকু আমরা থাকব, যার প্রাণ চঞ্চল ও উপস্থাপনার মধ্য দিয়ে এই প্রোগ্রামটি শ্রোতাদের কাছে আরও শ্রুতিমধুর হবে, সেই অর্ণাকে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি রমজান মাহমুদ, পেশায় একজন শিক্ষক, সাথে লেখালেখি করতেছি। একসময় কবিতা দিয়ে লেখালেখি শুরু হলেও এরপর গল্প, বর্তমান বিক্রমপুর ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছি। তো আসলে ভাইয়া এই যে কবি হয়ে যে চিন্তা ভাবনাটা, সেটা আসলে কবে থেকে, মানে কবে থেকে আপনার এই প্রতিভার বহিঃপ্রকাশটা আসলে হলো? আসলে আপনাকে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে প্রতিভাটা কখনো আমরা আসলে নিজের অজান্তেই, মানে কার কি লেখার ধরন বা কে কি করবেন বা কার দ্বারা কি হবে, সেটা আসলে নিজের অজান্তেই হয়ে যায়। যেমন আমি সম্ভবত তখন 3 অথবা 4 পড়ি। আমার মামা তখন ডাক বিভাগে চাকরি করতেন। তখন ইরানি দূতাবাস থেকে কিশোর নিউজ লেটার নামে একটি পত্রিকা বের হতো। তো মামা ওই পত্রিকাটি, আমি মানে তখনই বই পড়ার একটা শখ আমার ভিতর কাজ করতো, তো মামা ওগুলো নিয়ে আসতেন।
নিয়ে আসার পর আমি ওগুলো মনোযোগ সহকারে পড়তাম, বিভিন্ন ছড়া, কবিতা, এবং সম্পাদকীয়তে ওখানে লেখা থাকতো এরকম যে যদি কেউ তোমরা লিখতে চাও তাহলে এখানে লিখে পাঠাতে পারো। তো আমি একটা মানে কি বলবো, কবিতা না কি আসলে কিছু হয়েছিল কিনা সে মুহূর্তে আমি সেটা আমি আসলে এই মুহূর্তে ওই জিনিসটা ফিল করতে পারতেছি না। তবু লিখলাম একটা, লিখে তখন ডাক বিভাগের যে হলুদ খামগুলো ছিল সেই খামগুলো করে লিখে সম্পাদকের বরাবর খুব যত্ন সহকারে লিখে পাঠিয়ে দিলাম। দেখলাম এর পরের মাসে কিশোর নিউজ লেটার মানে যে পাতা শিশু কিশোরদের, সেই পাতায় আমার লেখাটা খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। এর পরের মাসও খুঁজলাম ঠিক সেম ভাবেই, আসলে তখনও পেলাম না। এর পরের মাসে গিয়ে দেখলাম আমার লেখা মানে ছাপার হয়েছে। মানে এটা দেখার পর আমি খুব নার্ভাস হয়ে গেলাম এবং খুব আনন্দিত হলাম। মূলত তখন থেকে লেখালেখি আমার যাত্রাটা শুরু হয়েছে। তো সেটা দেখার পর আসলে খুবই তো অবাক হয়েছিলেন অবশ্যই। তো তারপরেই কি আরো একটা লেখা শুরু করে দিয়েছিলেন যে একটা তো ছাপানো হয়ে গিয়েছে, আবার চেষ্টা করি, আবার ছাপানো হবে? হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক ধরেছেন যে কোশ্চেনটা আপনি করছেন। হ্যাঁ, এটা একটা খুব বেশি একটা উৎসাহ উদ্দীপনা আমার ভিতর কাজ করছে। আর সবচেয়ে বেশি আমার লেখালেখির জীবনে যদি বলি প্রভাব ফেলছে পত্রিকা প্রকাশটা যতটুকু না তার থেকে বেশি প্রভাব ফেলছে আমার সহপাঠী এক বন্ধু ছিল, আমি ওর নামটা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। ওই বন্ধু কি করতো, ওর উপরে ক্লাসের মানে আমাদের উপরে ক্লাসে ওর অনেক বোন ভাই পড়াশোনা করতো। তো ও কি করতো, একটা ভালো কবিতা ওখান থেকে নিয়ে লিখে ও আমাকে শোনাতো যে কবিতাটা আমি লিখছি। তখন আমার ভিতরে একটা জেলাস ফিল কাজ করতো যে এত সুন্দর কবিতা ও লিখতে পারে, আমি কেন পারবো না। তখন আমার ভিতরে মানে খুব ই লাগতো, মানে এরপর আমি চেষ্টা করতাম মানে একটা কবিতা লেখার জন্য। তো লিখে আমি ওকে শোনাতাম, দেখ তুই একটা গতকাল শোনাইছ, আজকে আমি তোকে শোনাবো। এইভাবে ওর সাথে একটা মৌন প্রতিযোগিতা আমার হতো। এর ফলে মানে আমি বলবো ও আমার একটা অঘোষিত বন্ধুই, মানে ঘোষিত বন্ধুর পাশাপাশি লেখালেখির জগতে ও আমার একজন অঘোষিত বন্ধু বলা চলে। কারণ ওর সেই উৎসাহ উদ্দীপনা, ওর সাথে যদি আমার মৌন একটা কম্পিটিশন না হতো তাহলে হয়তো বা আমি লেখালেখির জগতে আসতে পারতাম না। যাক, খুবই ভালো লাগলো। এরকম বন্ধু আসলে জীবনে দরকার, যেন সবাই লাইফে এভাবে শাইন করতে পারে। তবে আমরা কিন্তু জানি বই কিন্তু মূলত মানুষের প্রকৃত বন্ধু, সেটা কবিতা হোক, প্রবন্ধ হোক, আর উপন্যাসই হোক, যাই হোক না কেন বইয়ের থেকেই কিন্তু আমরা আসলে ভালো মন্দের যে বাদ বিচারটা রয়েছে সেটা কিন্তু জানি। এবং বই প্রসঙ্গেই কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু বলেছেন যে জীবনে তিনটে জিনিস খুব বেশি প্রয়োজন এবং অধিকতর গুরুতর বলা চলে। মানে তিনটে জিনিস হলো বই প্রথমত, দ্বিতীয়ত বই এবং তৃতীয়ত বই। ভাবুন মানুষ বইকে ঠিক কতটা প্রাধান্য দিলে বলতে পারি জীবনে তিনটি জিনিস প্রয়োজন জীবনকে অধিক সুন্দর করার জন্য, এবং তিনটি জিনিসই কিন্তু বই হতে পারে। এবং বই নিয়ে আসলে বলতে গেলে আপনি যত বিখ্যাত লোকজন জানবেন, বিজ্ঞানী বলেন, কোনো প্রাবন্ধিক বলেন, বা যে কেউ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও যদি বলেন, আপনারা কিন্তু দেখতে পাবেন সকলেই কিন্তু বইকে মানে ঠিক কতটা মর্যাদা দিয়েছে বা বই নিয়ে আসলে কতটা বলেছে। মানে বই যে আমাদের প্রকৃত বন্ধু সেটা বলা চলে। একজন ভালো লেখক কিন্তু একটা ভালো বইয়ের মধ্যে এমন এমন বিষয় তুলে ধরেন যার মাধ্যমে কিন্তু মূলত একটি মানুষের জীবন এরকম এক প্রান্তে থাকে যেখান থেকে সে নিজেকে অন্য এক প্রান্তে নিয়ে যেতে পারে। আমি এরকম অনেক মানুষও দেখেছি যারা খুব বেশি নিজেকে নিয়ে খুব বেশি আপসেট থাকতো বা ভবঘুরে হয়ে থাকতো, তারা না এই বইয়ের জগতের মধ্য দিয়েই না নিজেকে সেভাবে হলো যে মানে বহি প্রকাশ ঘটাতে পেরেছে নিজের। তো এই ব্যাপারগুলো সত্যিই খুব চমৎকার। যখন একজন লেখক খুব ভালো একটা বই বের করে তখন যে শুধু বইটা বিক্রি হলেই তার ভালো লাগে ব্যাপারটা কিন্তু এরকম না। আমার কাছে সবসময় মনে হয়ে এসেছে যে একজন লেখক কখনো শুধু তার বই বিক্রি হবে এই নেশার থেকে কখনো অ্যাকচুয়ালি বই লিখে না। তাদের ভিতরে ওই যে একটা বলে না যে একটা কিছু একটা কাজ করে যার কারণে কিন্তু তারা ওই যে ওই বইগুলো লিখে থাকে। এবং যার থেকে যখন এই বইটা যখন বিক্রি হওয়ার পর বা কেউ যখন একটু পড়ার পর যখন একটা ফিডব্যাক পায় না যে এই বইয়ের এই লাইনটা বা এই ছন্দটা
খুব মনে গেঁথে গিয়েছে, ওইটাই আসলে কিন্তু লেখকের একটা পাওয়া। আমি যদি ভুল বলে থাকি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, বাট আমার কাছে এটাই মনে হয়। না, আপনি আসলে চমৎকার কথা বলেছেন যে আসলে একজন লেখক যখন লিখে আসলে তার যে মুখ্য উদ্দেশ্য থাকবে সে বই প্রকাশ করবে, সেরকমটা কিন্তু না। যেমন আজ এই যে এই বইমেলায় আমার একটা লক্ষ্য আছে, একটা বই বের করব, সেটা কিন্তু আমার আপনার দীর্ঘ 15 বছরের লেখালেখির একটা সাধনা। আমি দীর্ঘ 15 বছর, বুঝতেই পারছেন তাহলে। আমি যখন লেখালেখি শুরু করি আসলে বিভিন্ন স্থানীয় পত্রিকা বা জাতীয় পত্রিকা সেই লেখাগুলো ছাপা হতো। তো কখনো যে সেটা বই আকার বের করবো সে উদ্দেশ্য কিন্তু আমি কখনো ফিল করতাম না। মূলত এই উদ্দেশ্যটা মানে আমি কিন্তু এই যে এই বইমেলা যে আমার বইটা বের হচ্ছে সেটাও কিন্তু অন্য একজনের অনুপ্রেরণায়। আমাদের বিক্রমপুরের কৃতি সন্তান, আমাদের কেওয়ার গ্রামের লেখক গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বল, আসলে আমাদের এই লেখালেখির জগৎটা হলো এরকম একটি জগৎ মানে মূলত উজ্জ্বল ভাই আপনাকে উৎসাহিত করেছেন। হ্যাঁ, উজ্জ্বল ভাই কিন্তু খুবই চমৎকার একজন মানুষ, মানে খুবই ভালো, আমাকে খুবই স্নেহ করে। তো আসলে খুবই জেনে ভালো লাগলো যে ভাইয়া আপনাকে উৎসাহিত করেছে। তো তারপর আপনি যা বলছিলেন। হ্যাঁ, মানে আমাদের এই যে লেখালেখির জগৎটা হলো এরকম যেখানে আসলে যারা এই লেখালেখির জগতে নিজেদেরকে সম্পৃক্ত করেন তারা একটা আন্তঃযোগাযোগের তাদের ভিতরে চলে আসে, মানে যোগাযোগ এটা। যেমন আমি লেখালেখি ইতিহাস লিখি আসলে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন, আমার শুরুটা কিন্তু কবিতা দিয়ে, ছড়া দিয়ে, এরপর কিন্তু গল্প। আর ইতিহাস লিখি 2010 সাল থেকে ইতিহাসের উপর আমার একটা ঝোঁক কাজ করছে। তো এই যে ইতিহাস লিখতে গিয়ে আমাদের বিক্রমপুরের যারা বিক্রমপুরকে নিয়ে ভাবেন এরকম কৃতি সন্তানদের সাথে আমার পরিচয় হয়, এর ভিতর উজ্জ্বল ভাই। তো উজ্জ্বল ভাই খুব চাইতেন যে আমার একান্ত একটা বই হোক। তা আমি দেখলাম যে আমি যা লিখছি 15 বছর সেগুলোকে যদি আমি গুছাই আসলে আমার 160 বা 70 বা 180 পৃষ্ঠার একটা বই হয়ে যায়। তো মূলত ওনাকে যখন জানালাম যে ভাই আমার তো এরকম হয়ে যাচ্ছে, উনি বলতেছে এটি বের করার জন্য আমাকে পরামর্শ দিলেন, যার ফলশ্রুতিতে আমার এই বই প্রকাশের একটা আগ্রহ বা উৎসাহ বা উদ্দীপনা যেটাই বলেন সেটা নেওয়া। যা খুব ভালো লাগলো। যে তো এখন আসলে আমরা আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়গুলো রয়েছে আমরা সেখানে চলে যাব। প্রথমে যদি আমরা একটু জেনে নিতাম যে আসলে আমাদের যে লেখক ভাইয়া রয়েছে আমাদের সাথে, তো ভাইয়ার জন্ম কোথায় এবং কবে আসলে ভাইয়ার জন্ম, এবং ভাইয়ার শৈশবটা আসলে কোথায় কেটেছে? আমার জন্ম এই প্রাচীন বিক্রমপুর, এই বিক্রমপুরেই যে গ্রাম সিরাজদি খান বয়রাগাদি গ্রামে আমার জন্ম 1988 সালের 16 নভেম্বর। আমার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ইছরামতি নদীর শাখা খাল, যে নদীরতে আমার শৈশব কৈশোর দুরন্তপনা যেটাই বলি সাঁতার কেটে বা হই হুল্লোড় করে আমার বেড়ে ওঠা। এই বিক্রমপুরে বয়রাগাদি কে নিয়ে একটু বলে নেই। বয়রাগাদি আসলে কোথায়? এটা হলো বয়রাগাদিটাকে যতটুকু মানুষ না চিনে তার থেকে বেশি চিনে মালখানগর নামে একটি গ্রামকে। এটা বিক্রমপুরের মালখানগর। হ্যাঁ, আমিও নাম শুনেছি। এই মালখানগরটা হলো বিক্রমপুরের খুবই প্রসিদ্ধ একটি গ্রাম, কিন্তু ইতিহাসবিদদের মতে মালখানগর থেকেও খুব প্রসিদ্ধ গ্রাম বয়রাগাদি। কারণ এই গ্রামেই আপনার ভারত বিখ্যাত যে প্রথম ব্যারিস্টার, ভারতের যে কলকাতা হাইকোর্ট, সেই হাইকোর্টে মানে বিলাত ফেরত, তখন তো ব্যারিস্টার এখনো তো ব্যারিস্টার পড়ার জন্য লন্ডনে যেতে হয়। তো যিনি ব্যারিস্টার মনমোহন ঘোষ, উনি কি করলেন, ওনার সাথে সহপাঠী ছিলেন আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত। ব্যারিস্টার পড়ার জন্য উনিও লন্ডনে গিয়েছিলেন। তো বয়রাগাদি গ্রামটা কি ভারতবর্ষ কি দুই বাংলার মানুষের কাছে কিন্তু অধিক পরিচিত। যদি কেউ ডিপলি মনমোহন ঘোষ এবং লালমোহন ঘোষ কিংবা মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে কাজ করতে চান, কারণ মাইকেল মধুসূদন দত্ত যখন লন্ডনে গিয়ে অর্থ কষ্টে ভোগেন তখন কিন্তু এই যে বয়রাগাদির সন্তান ব্যারিস্টার মনমোহন ঘোষ তাকে অর্থ সহযোগিতা করেছিলেন। এছাড়া ভারতের কৃষ্ণনগর হলো নদিয়া জেলার,
এই নদিয়া জেলাটাও কিন্তু খুবই বিখ্যাত শুধুমাত্র ব্যারিস্টার মনমোহন ঘোষের বাবা রামলোচন ঘোষের কারণে। কারণ রামলোচন ঘোষ কৃষ্ণনগর শিক্ষা বিস্তার থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান, শিক্ষার সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে ওঠার ক্ষেত্রে, পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। আমি আসলেই গর্বিত যে এরকম একটি গ্রামে আমি জন্মগ্রহণ করতে পেরেছি বা সৃষ্টিকতা আমাকে পাঠিয়েছেন। তবে আরেকটু বলে রাখি, আমার পূর্বপুরুষদের মানে আদি নিবাস ওইটাও বিক্রমপুরে, ওটা হলো আবদুল্লাপুর টঙ্গিবাড়ি, বিন্দুসার একটি গ্রাম, যেটি ইসামতি বা দলেশ্বরী নদীতে এখন বিলুপ্ত হয়ে গেছে। সেই গ্রামটা ভেঙে যাওয়ার পরেই আমার পিতামহ উনি বৈরাগাদিতে গিয়ে বাড়ি করেন এবং ওখানেই আমাদের পরবর্তী প্রজন্মদের বংশ বিস্তার লাভ করে। আচ্ছা, তো যেই প্রশ্নটি আমি করেছিলাম এর আগেও, যে তাহলে কি লেখালেখির শুরুটা কি সেই পত্রিকায় বের হওয়ার জন্য, ছাপানোর জন্যই শুরু হয়েছিল? আপনাকে আমি হ্যাঁ, ওইটা একটা কারণ। আরেকটা কারণ আমি উল্লেখ করছি ইতিমধ্যে, যে আমার এক বন্ধু, ওই যে যার নামটা আমি এখন বলতে ওইটা কি পূর্বে শুরু হয়েছিল নাকি ওই পত্রিকায় লেখালেখির জন্য সেটা পূর্বে শুরু হয়েছিল? আমি যদি এক্স্যাক্টলি বলতে চাই, পত্রিকাটা আগে। এবং ভাইয়া কিন্তু অলরেডি বলে ফেলেছেন যে আসলে ভাইয়ের যে লেখালেখির যে স্পৃহাটা ছিল, সেটা আসলে কি কারণে এত বেশি মানে জোরশোর দিয়ে এসেছিল। যাক, খুব ভালো লাগলো আসলে যখন কোনো একটা কিছু মানে ভালো হয়ে যায়, যে কোনো কারণেই হোক, কোনো কিছু একটা যখন জীবনে ভালো হয়ে যায়, যাক আলহামদুলিল্লাহ, মানে ভালো বলা চলে। তো ভাইয়াকে আমি যদি বলতাম যে ভাইয়া যদি ভাইয়ের শিক্ষা জীবন সম্পর্কে একটু আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে জানাতেন। আমার শিক্ষা জীবন আসলে এটাও একটু শিক্ষা জীবন নিয়ে যদি আমি আসলে একটু সন্ন্যস্তারা ছিলাম, যেটা পড়াশোনা আমার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাকে ইনভলভ হতে হয়েছে। যেমন আমার পাশে গ্রাম ছিল ফুরসেল, আমাদের গ্রামে আসলে কোনো বৈরাগাদিতে কোনো প্রাইমারি স্কুল ছিল না। তো সেই পাশের গ্রাম বৈরাগাদি গ্রামের নামেই পাশের গ্রাম গুবুরদিতে একটা প্রাইমারি স্কুল ছিল, আমাদের বাড়ি থেকে বেশ দূর। আর আমি যে শিক্ষা প্রতিষ্ঠানটা পড়াশোনা করছি ফুরসেল, সেটা আমাদের বাড়ি থেকে বেশ দূর হলেও ওইটা আমাদের মানে সহজ হতো যাতায়াতটা। তো ওই প্রাইমারি স্কুলে আমি কিছুদিন পড়াশোনা করছি। কোনো একটা কারণে, সেটা যদি সুযোগ হয় অন্য একদিন বলবো, ওইটা যদি আলোচনা করতে যাই অনেকটা সময় আমাদের প্রোগ্রামে ডিউরেশন চলে যাবে। তো কোনো একটা কারণে আব্বা কি করলেন, ওখানে আর বেশি দিন রাখলেন না, আমাকে হাই স্কুলে 2 ক্লাস গ্যাপ দিয়ে আমাকে ক্লাস 4-এ ভর্তি করে দিলেন, ক্লাস 2 শেষ না করে। আমি দুরন্তপনা ছিলাম, পড়াশোনা মনোযোগী ছিলাম, যাতে হাই স্কুলে ভর্তি হয়ে আমি পড়াশোনা মনোযোগী হই। তো হাই স্কুল বৈরাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, এখানে আমার পড়াশোনা শুরু ক্লাস 4-এ। এরপর শাহজাহান উচ্চ বিদ্যালয়, এরপর কিছুদিন ইসাপুরা মডেল উচ্চ বিদ্যালয়, যেটা বর্তমান সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। এরপর ইন্টারমিডিয়েট সরকারি হরঙ্গা কলেজ, আমার নানা বাড়ি ছিল দেবগী। নানা বাড়ি থেকে আমি সরকারি হরঙ্গাতে পড়লাম, অনার্স করা হলো, মাস্টার্স করা হলো এখান থেকে। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি থেকে আরেকটি মাস্টার্স আমি করলাম উচ্চতর পড়াশোনার জন্য। এই তো পড়াশোনা এখনো পড়ছি, হয়তোবা সেটা আপনার সার্টিফিকেট অর্জনের জন্য না, কিন্তু জ্ঞান আহরণের জন্য আমি প্রতিনিয়ত পড়ি। আসলে শেখার কোনো বয়স নেই, তো আমরা যত চাই ততই পড়তে পারি, শিখতে পারি। তো ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটি থাকবে, যে ভাইয়া কি আসলে মানে কোন বিষয় বা কোন ধরনের অনুভূতি আপনাকে আসলে লিখতে অনুপ্রাণিত করে ভাইয়া? একটা সময় খুব কবিতা লেখার জন্য খুব অনুপ্রাণিত হতাম, খুব লিখতাম যে আমি কবি হব, কিন্তু আসলে কবি হওয়া খুব কঠিন একটি কাজ আমার কাছে মনে হয়। কারণ অনেকগুলো শব্দকে ছোট ছোট শব্দে নিয়ে এসে সেই অনুভূতি প্রকাশ, এটা সবচেয়ে দুর্বহ কাজ। তো সেই কবি তো আর হতে পারলাম না, আর হওয়া পসিবল হলো না। এরপর গল্প লিখলাম, প্রচুর গল্প লিখছে। আমার গল্প দেশের সবগুলো জাতীয় দৈনিকে এসেছে। তাহলে মানে কি আমরা কি এটা বলতে পারি যে আপনি, যদি আমি প্রশ্নটা আমার এমন হতে যে আপনি কোন ধরনের বিষয় নিয়ে লিখতে খুব পছন্দ করেন, তাহলে কি সেটাকে আমরা বলতে পারি যে আপনি গল্প লিখতে খুব ভালোবাসেন আসলে? হ্যাঁ, গল্প লিখতে ভালোবাসি। এখন ইতিহাসের প্রতি খুব ঝোঁক, ইতিহাস,
প্রত্নতত্ত্ব এগুলো নিয়ে এখন খুব কাজ করার জন্য খুব আগ্রহ এখন কাজ করে আমার ভিতর। এটাই কি আপনার প্রকাশিত প্রথম বই হবে? হ্যাঁ, এটাই আমার প্রকাশিত প্রথম বই। আচ্ছা, তো আপনি যদি আপনার এই প্রথম প্রকাশিত বই নিয়ে যদি একটু কিছু বলতেন, বইটির নাম কি এবং বইটি আসলে কোথায় পাবে আমাদের দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধুরা? বইটির নাম মুন্সিগঞ্জ বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ। আসলে আমি বিক্রমপুর নামটি শুনতে গেলে আসলে আমার হৃদয় শিহরিত হয়। আসলে বিক্রমপুর মনে হয় একটা আত্মার টান। আর এই বিক্রমপুর যে এক সময় সমৃদ্ধ জনপদ ছিল, সেই জনপদটার অতীত কিছু ইতিহাস ঐতিহ্য যাতে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে সেই হারানো ঐতিহ্যটাকে সামনে নিয়ে আসার জন্য সেই আলোকে কিছু বিষয় নিয়ে আমার এই বইটিতে 16টি প্রবন্ধ স্থান পেয়েছে। এখানে আপনি আপনার বিক্রমপুর নিয়ে যারা কাজ করছেন, আমাদের বিক্রমপুর নিয়ে যদি আমরা আকর গ্রন্থ বলি, যোগেন্দ্রনাথ গুপ্ত বিক্রমপুরের ইতিহাস যে বইটি লিখেছেন, এরপর হিমাংশু মোহন চট্টোপাধ্যায় তার প্রায় 30 বছর পর বিক্রমপুর 3 খণ্ডে লিখছেন। এরপর বিক্রমপুর নিয়ে অনেকেই কাজ করছেন, বিক্রমপুরের উপর অনেক বই প্রকাশিত হয়েছে। তো আমি বিক্রমপুর নিয়ে যেহেতু আমার যতটুকু কাজ ইতিহাস ঐতিহ্যের উপর সম্পূর্ণ বিক্রমপুরকে, আর এই বিক্রমপুরকে লালন করি বলে আমার এই বিক্রমপুরের উপর লেখা। এখানে পাঠক আমি মনে করি নতুন কিছু পাবেন। পূর্বের যে ধারাবাহিকতা, পূর্বের লেখকরা যেটা লিখছেন তার থেকে ব্যতিক্রম কিছু আমি আমার এই বইটিতে লেখার চেষ্টা করেছি। যেমন এখানে বিক্রমপুর সম্পর্কে কবি জীবনানন্দ দাশ, উনি আমাদের বিক্রমপুরের তাদের পৈতৃক নিবাস ছিল, কিন্তু বিক্রমপুরের শুধুমাত্র গাঁওপাড়া একটা গ্রাম লোহজং যেটা অবস্থিত, এতটুকু আমরা পাই। কিন্তু জীবনানন্দ দাশ আদৌ কি উনি ওনার জীবদশায় কখনো বিক্রমপুরে আসছেন, অথবা উনি ওনার সাহিত্যে বিক্রমপুরকে নিয়ে বিক্রমপুরের ভাষায় কিছু লিখছেন কিনা, ওনার সাহিত্যে আসলে বিক্রমপুরের কোনো কিছু আসছে কিনা, এই ধরনের কিছু আমি চেষ্টা করেছি আমার এই জীবনানন্দ দাশের উপর যে প্রবন্ধটা আছে সেখানে নিয়ে আসা। তারপর আপনার বুদ্ধদেব বসু আমাদের বিক্রমপুরের সন্তান, আমার পাশের আমি তার পাশের গ্রামের সন্তান, আমার মালখানাগড়ে ওনার জন্ম। তো বুদ্ধদেব বসুকেও বিক্রমপুর কেন্দ্রিক ওনার যে স্মৃতি বা যে লেখা, তার শৈশব কৈশোর যে বিক্রমপুরে কতটুকু উনি এসেছেন সেগুলো তুলে আনার চেষ্টা করেছি। তারপর বিক্রমপুরের ডাক ব্যবস্থা, চিঠির প্রতি যারা আমরা 90 দশকে ছিলাম বা 80 দশক 90 দশক, এদের কাছে চিঠিটা আসলে খুবই একটা প্রিয় বাহক বলা চলে। এরকম কেউ নেই যে যারা চিঠির সাথে নিজেকে সম্পৃক্ত করেন নাই। তো সেই চিঠি আসলে বিক্রমপুরের চিঠি ব্যবস্থাটা কিভাবে আসলো, কিভাবে চিঠি ডাকঘরগুলো আপনার উৎপত্তি ঘটলো, এখানে এগুলো পাবে একজন পাঠক। এছাড়াও আরো কিছু প্রবন্ধ আছে, মোট 16টি প্রবন্ধের সংমিশ্রণে। আসলে আমি তো আগেই বলেছি আপনাকে যে 15টি বছর বিভিন্ন পত্রপত্রিকা আমি যে লেখাগুলো লিখছি সেগুলোর সংমিশ্রণে আমার এই বইটি, আর এটা বলা চলে আমার 15 বছরের সাধনার একটা ফসল। আচ্ছা, তো আপনার এই প্রকাশিত বইটি জানা হচ্ছিল যে মুন্সিগঞ্জ বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ, এই বইটি আসলে কোথায় পাবে আমাদের যে জনগণ রয়েছে, দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধুরা? ঢাকা বইমেলাতে কি পাওয়া যাচ্ছে? এটি আশা করি আমাদের বইমেলা আমাদের 20 তারিখ, ফেব্রুয়ারি 20 তারিখের ভিতরে এটি আসবে আশা করি। আর এটি প্রকাশ করছে আমাদের বিক্রমপুরেরই ঐতিহ্যবাহী একটি প্রকাশনা সংস্থা ঘাসফুল নদী, এটি আজিজ সুপার মার্কেট কেন্দ্রিক। যদি আমরা আসলে আজিজ সুপার মার্কেট এবার যে বইমেলা, সেই বইমেলা ঘাসফুল নদীর কোনো স্টল তারা নেননি। আমরা চাচ্ছি অন্য কোনো বিকল্প কোনো স্টলে দেওয়ার জন্য আমরা শ্রোতাদেরকে বা পাঠক যারা আছেন তাদেরকে আমরা জানিয়ে দিব। এছাড়া তারা আজিজ সুপার মার্কেট নিচতলায় ঘাসফুল নদীর নিজস্ব বিপণন কেন্দ্র যেটা আছে বুকশপ, সেখান থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, মানে কোন ধরনের বইমেলা হলে আপনি আর কি আনন্দিত হতেন খুব বেশি? আসলে বইমেলা
একটু আগে আমাদের স্টেশন ম্যানেজার যে আছে শিবলি ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে পাঠক আসলে বইমেলা মানে এখনকার জেনারেশন যারা আছেন তারা আসলে বইয়ের প্রতি আসলে খুব বেশি আগ্রহী না। আমরা তো এই জেনারেশনের, আমরা আমাদের পূর্বসূরি যে জেনারেশনটা আছে যারা ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছে বিক্রমপুর কেন্দ্রিক, আমি আবার ঘুরে চলে আসলাম বিক্রমপুরে। তো এই যে আমরা যে জেনারেশন আমাদের পর আসলে বিক্রমপুরকে নিয়ে ভাবে, এরকম জেনারেশন কিন্তু আমরা দেখছি না। এটা খুবই একটা উদ্বিগ্নের বিষয় এবং চিন্তার বিষয় যে আমাদের পূর্বসূরি যারা ছিলেন অনেক যাদের কাছে আমরা অনেক কিছু শিখছি এবং শিখতেছি, কিন্তু আমাদের পরের প্রজন্ম যারা আছেন, এই পরের প্রজন্ম যারা বিক্রমপুরকে ভাববেন, বিক্রমপুরকে নিয়ে যারা বিক্রমপুরকে রিপ্রেজেন্টেটিভ করবেন মানুষের কাছে, তারা আসলে কতটুকু আন্তরিক। আমি মনে করি যে বইমেলাটা আসলে আগে আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম তখন ঢাকা বইমেলা নামে একটা বইমেলা হতো পুরনো বিমানবন্দরে, এখন এটা বন্ধ হয়ে গেছে। শুধু বছরে এখন একটাই বইমেলা হয় দেশীয় মানে জাতীয়ভাবে, সেটা হলো 21শে ফেব্রুয়ারি মাস উপলক্ষে। আমি মনে করি এই বইমেলার পাশাপাশি বিভিন্ন বিভাগীয় বইমেলাগুলো হচ্ছে পুরনো শহরে, কিন্তু আমাদের মুন্সিগঞ্জ জেলা শহরে আসলে ওই ধরনের কোনো বইমেলা আয়োজন হচ্ছে না। আমি মনে করি যে পুরনো যে বিভাগীয় শহরগুলো আছে সেইগুলোর পাশাপাশি এই বইমেলাগুলা যাতে করে উপজেলা পর্যায়েও অনুষ্ঠিত হয়, এতে করে বিপুল পাঠক তৈরি হবে এবং মানুষের এই জেনারেশন যারা নানা ধরনের অনলাইন ডিভাইসে আসক্ত, তারা বইয়ের প্রতি আগ্রহী হবে এবং বইয়ের প্রতি তাদের একটা ভালোবাসা জন্মাবে। আচ্ছা, তো আমার এরপরের প্রশ্নটি হলো যে কোন বিষয়ের বইগুলো পড়তে আপনি আসলে পছন্দ করেন? আমি যখন কবিতা বই পড়ি, কবিতার বই পড়লে কবি হেলাল হাফিজ, কবি মহাদেব সাহা, আল মাহমুদ, এদের কবিতাটা খুব বেশি পড়ি। যখন গল্প পড়ি, গল্প হুমায়ুন আহমেদ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তারপর বুদ্ধদেব বসু, তাদের গল্পগুলো, মানিক বন্দ্যোপাধ্যায়, তাদের গল্পগুলো খুব বেশি পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো খুব আমার পছন্দের। আর এই প্রজন্মের যদি বলি, ইশতিয়াক আহমেদ, এরা খুব ভালো লিখেন, এদেরটা পড়ি। আর ইতিহাসের উপর সবচেয়ে বেশি এখন আমার যোগ। ইতিহাসের উপর যদি বই পড়ি তাহলে সেগুলো বলতে হয় কমল চৌধুরী সম্পাদিত দেশ পাবলিকেশনের কলকাতা থেকে কিছু বই, যেগুলো বেশিরভাগই বিক্রমপুর কেন্দ্রিক অথবা বাংলার প্রাচীন জেলাগুলোকে নিয়ে। এছাড়া আমাদের বিক্রমপুর নিয়ে যারা লিখছেন নতুন এই প্রজন্মের বা আমাদের পূর্বসূরি, গোলাম আশরাফ উজ্জ্বল, মুজিবুর রহমান, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া, এদের বইগুলো আমার আসলে বেশি পড়া হয়, ইতিহাস কেন্দ্রিক যে বইগুলো। আচ্ছা, তো আমরা কিন্তু জানি যে ঠিক 1 ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হয়েছে মাসব্যাপী অমর 21শে বইমেলা 2025 এবং এই বছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় কিন্তু জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। এবারের বইমেলায় কিন্তু মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে এবং মেলায় কিন্তু 4টি প্রবেশপথ থাকবে: টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিক দিয়ে। খাবারের স্টলগুলোও কিন্তু থাকছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দিকে এবং শিশুদের জন্য এবারও কিন্তু থাকছে আলাদা শিশু চত্বর, যেখানে তারা অবাধে ঘুরতে এবং বই সংগ্রহ করতে পারবে। এবারের বইমেলায় কিন্তু মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে এবং এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নেবে 609টি। মোট প্যাভিলিয়ন কিন্তু থাকবে 37টি, এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 1টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নেবে 36টি। অমর 21শে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায় সেখানে প্রায় 130টি লিটল ম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং এবারের মেলায় শিশু চত্বরে মোট 74টি প্রতিষ্ঠান কিন্তু অংশ নিচ্ছে এবং বিগত বছরগুলোর মতো কিন্তু এবারও মেলার মূল মঞ্চ হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। বই খোলা এবং লেখক বলছি মঞ্চ স্থাপন করা হবে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। মূল মঞ্চে কিন্তু প্রতিদিন বিকেল 4টায় সেমিনার ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
8 ও 15 ফেব্রুয়ারি বাদে অর্থাৎ শুক্র ও শনিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে বিশেষ শিশু প্রহর। প্রতি বছরের মতো এবারও কিন্তু মেলার কার্যক্রমের অংশ হিসেবে শিশু কিশোরদের জন্য শিল্পাচার্য, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা সহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। আসলে সত্যি বলতে এই যে বইমেলা আসলে শুধুই যে এক শ্রেণীর মানুষকে এগিয়ে নিয়ে আসে ব্যাপারটি কিন্তু এরকম না, বা শুধু যে একটা এজের মানুষ বইয়ের প্রতি ধাবিত হয় ব্যাপারটি কিন্তু মোটেও এমন না। শিশু থেকে কিশোর, কিশোর থেকে তরুণ, তরুণ থেকে বৃদ্ধ বলুন, সকলেই কিন্তু বইয়ের প্রতি অন্যরকম একটা ঝোঁক দেখায়। আসলে আমার কাছে মনে হয় যারা বই পাগল বা যাদের বইয়ের নেশা অত বেশি, তাদের কাছে কিন্তু মানে বই ব্যাপারটাই না অন্যরকম। যেমন আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমার কাছে শখানেকের উপরে কিন্তু বই রয়েছে কালেকশানে, এবং টু বি অনেস্ট আমার প্রেফারেন্সগুলো থাকে খুবই অন্য রকমের। যেমন জুলাই গণঅভ্যুত্থানের আগেও আমার পছন্দের তালিকায় একজন খুবই স্বনামধন্য একজন লেখক ছিলেন, আমি যার নামটা অবশ্যই নিব না এখন, কিন্তু অভ্যুত্থানের পরপরই যেমন আমার কাছে আর তার বইগুলো ভালো লাগে না। ইভেন আমার কাছে মনে হয় যে আমি জাস্ট তার 2টা বই কিনতে পারি না, এবং সেই বাদে তার প্রত্যেকটা বই আমার কাছে ছিল যেগুলো জাস্ট আমি ফেলে দিইনি, কারণ বই ফেলতে খুব কষ্ট লাগে। আমি আসলে দিয়ে দিয়েছি যে এই বইগুলো আমি রাখবো না। বাট দ্য থিং ইজ যে যারা বই পড়তে ভালোবাসে না, তারা এমনও হয়েছে যে টিফিনের টাকা জমিয়ে মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম হতো কি টিফিনের টাকা জমিয়ে আমরা বই কিনতাম, এবং বইগুলো আমরা আবার শেয়ারও করতাম যে আমার পড়া শেষ হলে তুমি পড়বা, ওর পড়া শেষ হলে ও পড়বে, এবং এরকম হতো যে আমি একটা বই কিনেছি তুমি আরেকটা বই কিনবে। তো আসলে যারা বই পড়তে ভালোবাসে তাদের বই পড়ার গল্পগুলো না খুবই ইন্টারেস্টিং হয়ে থাকে, মানে একদম ডিফারেন্ট জোনের। এবং টু বি অনেস্ট আমাকে যখন কেউ কোনো একটা বই গিফট করে, আমাকে বই হলেই হলো, আমি এটা পড়ে দেখবো। যেমন আমি যখন খুব ছোট ছিলাম, আমার ছোটো মামা হচ্ছে যে কবি, তো মামার একটা বই প্রকাশিত হয়, তো আমি না তখন মানে বই নিয়ে অতটা সিরিয়াস কিছু ছিল না, মানে গল্পের বই পড়তে খুব ভালোবাসতো এতটুকু। ওই টবিতার মানে বড় বড় কাব্যিক ভাষার কবিতা আমি কীভাবে বুঝবো, মানে এত কঠিন শব্দ চয়ন করাও তো মুশকিল। তো ওই যে মানে আমার না এখনও নামটা মনে হচ্ছে বইয়ের, আমার জাস্ট এতটুকু মনে হচ্ছে বইয়ের কালারটা ছিল নীল কালার একটা বই ছিল, এবং এই ঘাসফুল প্রকাশনী থেকেই কিন্তু বের হয়েছিল। তো বইটা যখন আমাকে মামা দেয় না, আমি খুবই মানে এক্সাইটেড হয়ে যাই, আরে আমাকে কেউ একটা বই গিফট করেছে, এবং ওই বইটা নিয়ে লিটারালি আমি আমার ফ্রেন্ড সার্কেলের সবাইকে পড়াই, সেটা তোমরাও পড়ো। মানে বই ব্যাপারটাই না এমন, মানে এতটা ভালো লাগে। এবং আপনি দেখবেন যে এখন কিন্তু শিশুদের না বেশি আনাগোনা থাকে বইমেলায়, বাবা মাকে বাসায় আসলেই জোর করবে যে আমাকে বইমেলায় নিয়ে যেতেই হবে, এবং তারা বইমেলায় যেয়ে না বই নিয়ে মানে খুব বেশি অ্যাকচুয়ালি মানে তাদের যে উচ্ছ্বাসটা রয়েছে সেটা কিন্তু খুব বেশি বেড়ে যায়। আসলে বই ব্যাপারটা এমন, যেমন বই নিয়ে কিন্তু আমাদের খুবই বিখ্যাত উক্তিও রয়েছে। যেমন আপনি বলা চলে কথাটা এই নয় যে বইয়ের থেকে কি এমন পাবো যা তোমাকে সমৃদ্ধ করবে, কথাটা হলো বই তোমার থেকে এমন কিছু পাবে যা তোমার জীবনকে বদলে দেবে। এই উক্তিটি কিন্তু বলছেন রবিন শর্মা, এবং আমার কাছে মনে হয় যে কথাটি কিন্তু 100-তে 100, মানে একেবারে যুক্তিযুক্ত একটি কথা। বইয়ের থেকে আমরা কিছু না পাই, কিন্তু বই কিন্তু আমাদের জীবনকে একদম বদলে দেয়। একটা ভালো বই কিন্তু মানুষের প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে। এবং টু বি অনেস্ট আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে। বই যেমন আমাদেরকে খারাপ পথে নিয়ে যেতে পারে, বই কিন্তু আমাদেরকে ভালো পথে নিয়ে যেতে পারে। এখন আপনার ডিসিশন থাকবে যে আপনি আসলে বই নির্বাচনে ঠিক কতটুকু সচেতন। যেমন আমি যদি বলি, লাইফে প্রত্যেকটা মানুষের আমার কাছে মনে হয় যে একটা মানে ডাউন স্টেজ আসে যেখানে সে মানে হেরে যেতে চায়, কিন্তু তখনই যখন হেরে যেতে চাইবেন আপনি দেখবেন জগৎ আপনাকে বারবার সুযোগ দিচ্ছে, জগৎ মহান সৃষ্টিকর্তা আপনাকে বারবার হলো যে সুযোগ দেবে। এবং এই যে বইটা না, সেখানে আমার কাছে মনে হচ্ছে একটা গ্রিন সিগন্যাল হিসেবে ইউজড হয়, যেখানে আপনি একটা বইয়ের মাধ্যমেই কিন্তু আপনি উঠে আসতে পারেন। যেমন আমি লালনের বই খুব পড়ি লাইব্রেরিতে যেয়ে, কারণ লালনের বইগুলো থাকে এত ভারী যেগুলো কিনে পড়ার মতো মনে হয় না আমার কাছে সামর্থ্য রয়েছে, বা ওই যে কিনে এইটাকে নিয়ে ঘুরে পড়বো এতটা এনার্জেটিক থাকে না, মানে শোল্ডারে একটু তো পেইন হয়। তো আমাদের যে মুন্সিগঞ্জ লাইব্রেরিতে আছে সেখানে যে আমি খুঁজে বের করে লালনের বইগুলো বের করি, এবং লালনের বইগুলো না কেমন হয় যে আসলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য থাকে বইগুলো। এবং
এতটাই মানে মোহমায়াত্মিক থাকে বইগুলো যে সেগুলোর প্রতি আপনি যদি একবার সেই বইগুলো পড়েন, আমার কাছে মনে হয় যে আপনি বইগুলোর প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবেন যখন আপনি সেই বইগুলো পড়া শুরু করবেন। আমি আসলে খুব বেশি বলে ফেলছি। আমি আপনার কথা আসলে মনোযোগ সহকারে শুনতেছিলাম, আপনি চমৎকার কিছু কথা বলতেছিলেন, সেগুলো হলো আপনার বইয়ের প্রতি ভালোবাসা, বইয়ের প্রতি ভালো লাগা, তারপর আপনি লালনের প্রতি, লালন তো আমাদের এরকম একজন পুরুষ যার কাছে আসলে তিনি আমাদের তার সাথে আসলে কোনো কথাই বলা চলে না, তার কম্পেয়ারই হবে না আসলে। বই আসলে বই নির্বাচন, বই নির্বাচনটা একটা আসলে খুব কঠিন। আমি আমার নিজের একটা ব্যক্তিগত পাঠাগার আছে, সেটা হলো 2006 সালে আমি এই পাঠাগারটা তৈরি করি। সম্ভবত তখন আমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, আমার তখন জন্মের মাত্র 1 বছর হয়েছে, অনেক আগে। ওই পাঠাগারটা তৈরি করার পিছনে হলো একটা মাত্র বই দিয়ে, সেটা হলো মানে কিনে যে বইটা, সেটা হুমায়ুন আহমেদের হিমু একটা বই, আমার কাছে রয়েছে, আমি পড়েছি। এই বইটা আমার মনে আছে। আমি ঢাকা বই কেন্দ্র, ঢাকা আন্তর্জাতিক বই কেন্দ্র, এটা সরি ঢাকা আন্তর্জাতিক মেলা, এটা তখন পুরনো বিমানবন্দর গ্রাউন্ডে হতো, ওখান থেকে বইটা নেই। এছাড়া আমি কিছু আমার স্কুল জীবনে যে বইগুলো প্রাইজ হিসেবে পেয়েছি ওগুলোর সাথে অ্যাড করে আমি গ্রন্থকারটা তৈরি করি। এখন কি করি, আগে যে বইটা ভালো লাগতো সেই বইটি কিনে ফেলতাম, এখন অবশ্য খুব যাচাই বাছাই করে বই কিনি। যেমন রেফারেন্স বইগুলো আমাকে বেশি কিনতে হয় এখন, যেগুলো সংরক্ষণ করার মতো, কারণ আমার প্রায় 750 থেকে 800 বই আমার। এখন আমি ওগুলোকে জায়গা দিতে পারতেছি না রাখার জন্য, আর আমার রুমটা খুব ছোট, ওখানে একটা নিজস্ব বইয়ের রাখার জন্য একটা সেলফ আছে আপনার, যেটাকে কি বলবো ফার্নিচার, আর বাকিগুলো অন্য কিছু রাখার, সেটাকে আমি ধার হিসেবে ব্যবহার করতেছি, এরকম একটা। তো সেই হিসেবে আমি আমার যে সাহিত্যের বই বা কবিতার বই বা অন্য যে বইগুলো আছে সেগুলোকে ইদানিং নিরুৎসাহিত করি নিজেকেই নিজে না কেনার ক্ষেত্রে। এখন ইদানিং রেফারেন্স বই, ইতিহাসের বই, এই বইগুলো আমার বেশি সংগ্রহ করা হচ্ছে। আর আরেকটা বিষয়, আপনার যে কথাগুলো বলতেছিলেন যে আসলে বই হলো আমাদের একটা খুব কাছের বন্ধু। আসলে বইটা হলো আপনি এরকম একটা, আপনি মানুষের সাথে যখন কথা বলবেন, হয়তোবা ওনার আপনার সম মাইন্ডের যদি হয়, হয়তো উনি আপনার কথা হাসবেন, আবার কখনো আপনার কথা ব্যথিত হবেন। কিন্তু বই আপনার এরকম একজন বন্ধু যে আপনাকে কিন্তু হাসাবে, আপনাকে আবার কাঁদাবে। তো বইয়ের আসলে বিকল্প কিছু নাই। একবারেই ঠিক। আর আসলে আমরা মনে করি আমাদের যে পৃথিবীতে যে অবস্থান, সেই অবস্থানের ভিতরে আমরা আসলে যত বই পড়বো তত নিজেকে সমৃদ্ধ করতে পারবো। আসলে ওই যে আমরা বলি না যে আমার পড়াশোনা শেষ, আসলে পড়ালেখার কোনো শেষ নেই। আসলে ভাইয়া একটু আগে একটা কথা বলছিলেন যে বই নির্বাচনের ব্যাপারে, আমি একটু যদি পয়েন্টটিকে একটু হাইলাইট করি যে এই যে বই নির্বাচনের ব্যাপারটা, আমি যদি একটু আমার ক্ষেত্রে বলি, যখন আরেকটু ছোট ছিলাম, মানে যখন মাত্র স্কুল জীবনে ছিলাম, হাই স্কুল জীবনে, তখন মূলত বই পেলেই পড়ি। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, এই যে বই পেলেই পড়ি ব্যাপারটা থেকে এরকম হচ্ছে যে কোনটা ভালো বই আর কোনটা খারাপ বই সেটার পার্থক্যটা আসলে আমরা ভুলে গিয়েছিলাম। তখন মনে হতো যে বই পড়লেই ভালো। তো এরকমও হয়েছে যে আমার কাছে এখনও মানে এরকম ব্যক্তির বইয়ের কালেকশন রয়েছে যারা কিন্তু মানে একেবারেই ধরেন যে তাদের বইগুলো আসলে মানে মানুষকে খারাপ দিকে বেশি প্রভাবিত করে। যেমন ধরেন যে আমরা জানি যে ক্ষমা করে দেওয়া ব্যাপারটা কিন্তু মানে একেবারেই সুন্দর মনুষ্যত্বের পরিচয়, কিন্তু তার প্রত্যেকটা বইয়ে এরকম থাকে যে ক্ষমা কেন করবো, আমাদেরকে রিভেঞ্জ নিতে হবে। তো এই যে এই দিকটা না, যখন আমরা ছোট থাকি তখন আমরা যখন একটা বই পড়ি, বইটা কিন্তু ভালোভাবে আমাদেরকে ম্যানিপুলেট করে যে না, আমাদের সাথেও যদি এরকম কিছু হয় বা আমাদের সাথেও যদি খারাপ কিছু একটা হয়, আমাদের রিভেঞ্জ নিতে হবে। আমার থেকে যদি ও একটা কলম নিয়ে নেয়, আমার ওর থেকে আরও 10টা কলম হাতিয়ে নিতে হবে। রিভেঞ্জ ব্যাপারটাই না তখন আমাদের মাথার মধ্যে গেঁথে যায়। তো এরকম হয়েছিল যে আমি মিথ্যে বলবো না, আমি কখনো ইন্সপায়ার্ড হইনি যদিও, কারণ আমি বই পড়তাম ঝোঁকের বসে, সব পড়তে থাকতাম। আমার এরকম হয়েছে আমি একদিনে 4টা বই পড়ে ফেলেছি, কিন্তু আমার পাঠ্য বইয়ের কোনো খোঁজ খবর নেই। তো সেই ক্ষেত্রে কী হয়েছে যে আমরা মাঝে মাঝে এরকম হয়, আমি পার্সোনালি কোনো নাস্তিকদের বই প্রেফার করব না। আমার কাছে মনে হয় যে আমরা মানুষ সর্বপ্রথম, এবং তার আগেও যেটি আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে
যার যে ধর্মই হোক না কেন, প্রথমত তাদের তাদের হচ্ছে ওই যে ধর্ম পালন করা উচিত। এবং তারপরে আমি যেটা সবচেয়ে বেশি হাইলাইট করব, আমরা সবাই মানুষ, সকলের পাশে সকলের বিপদে অবশ্যই আমাদের এগিয়ে আসা উচিত। কেন আসবো না? যদি একজন নিরুপায় ব্যক্তিকে যদি আমি দেখি যে সে হেনস্থা হচ্ছে, আমি একজন সুস্থ সবল মানুষ হয়ে, আল্লাহ আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, আমাকে বিবেক বুদ্ধি দিয়েছে, তো আমি কেন তাকে সাহায্য করব না? এরকম না যে কিছু পাওয়ার আসে আমার করতে হবে, বাট ডেফিনেটলি আই উইল হেল্প হিম। মানে এই ব্যাপারগুলো না আপনি তখনই বুঝতে পারবেন যখন না আপনি খুব একটা ভালো পরিবেশে বেড়ে উঠবেন এবং খুব ভালো কিছু বইয়ের সংস্পর্শে থাকবেন। যেমন আপনি এরকম কিছু বই পড়ুন না যারা হচ্ছে যে লাইফে খুবই হতাশ হয়ে আছেন, তারা এমন কিছু পড়ুন যে লাইফে আপনি কীভাবে নিজেকে ডেভেলপ করতে পারবেন, কিভাবে আপনি আপনার এই যে যেই হতাশাগ্রস্ত হয়ে আপনি রয়েছেন সেগুলো থেকে আপনি কিভাবে নিজেকে তুলে আনতে পারবেন। যেমন আপনার ঘুম হচ্ছে না, আপনি উল্টো দিক থেকে কাউন্ট করা শুরু করেন, দেখবেন আপনার ঘুম আসা শুরু হয়ে যাবে। আপনি 100 থেকে কাউন্ট করা শুরু করেন, ঘুম আসা শুরু করবে। আপনি দোয়া পড়েন, আপনার ঘুম আসা শুরু করবে। তো ব্যাপারগুলো এরকম। আমরা এই ব্যাপারগুলো কিভাবে আসলে জানতে পারি? কথায় কথায় কিন্তু আমাদের কথা একটু হলেও না উলটপালট হয়ে যায়, তালকে আমরা তিল বানিয়ে দিই। তবে বই এরকম একটা মানে পন্থা বলা চলে যেখানে কিন্তু আমরা শব্দগুলিকে ঠিকভাবে সাজিয়ে ফেলি এবং যার থ্রু কিন্তু আমরা বইগুলো একে অপরের কাছে পৌঁছে দিতে পারি মেসেজগুলো, যে কীভাবে আসলে নিজেকে ভালো করতে হবে। তো এই যে এই ভালো খারাপের দিকটা আপনাকেই বেছে নিতে হবে, আপনাকেই ডিসাইড করতে হবে যে কোনটা আসলে ভালো হয় আর কোনটা আসলে খারাপ হয়। এর থেকে বড় কথা, আমরা আমাদের বড়দের যারা রয়েছে তাদের মতামতগুলো প্রেফার করতে পারি বই কেনার ক্ষেত্রে। তো আর যেটা ব্যাপার, যে ইতিহাস সম্পর্কে যাদের ঝোঁক রয়েছে তাদের কথা আমি আর কি বলবো, তারা পারলে যে ওই যে মাটির নিচে খুদে হলেও তারা ওই ভান্ডারি বের করেই আনবে যাদের ইতিহাস নিয়ে ঝোঁক রয়েছে। তো এবং ইতিহাস নিয়ে যাদের ঝোঁক রয়েছে তাদের আমার কাছে মনে হয় যে তাদের মূল যে হচ্ছে যে উপায় সেটা থাকে বইয়ের মাধ্যমে কিন্তু তারা ইতিহাস সম্পর্কে সব জানতে পারে। আমার মনে হচ্ছে না আমি এখানে ভুল কিছু বলছি। না, আপনি ঠিক বলতেছেন। এবং আপনি আপনার যে বইয়ের বিষয়, বই সম্পর্কে যে একটা বিস্তর ধারণা আছে আপনার কথার মাধ্যমে কিন্তু আমরা সেটা বুঝতেছি। আসলে আমি মনে করি শ্রোতারাও সেটা অনুধাবন করতেছে। আসলে থাকার একটা খুব বেশ ভালো কারণ রয়েছে। আমার 3 মামার মধ্যে 2 মামাই আসলে কবি, লেখালেখির মধ্যে অভ্যস্ত। তো ওই ছোট থেকে আসলে মামা বলতো যে তুমি 2 করে কবিতা লেখা শুরু করো। তো এরকম হয়েছিল যে আমার এখন ক্লাস 6-এ আমি প্রায় 30 দিনে 30টা কবিতা লিখেছি এবং লেখার পর এত বেশি বাহবা পেয়েছি যে এবার তুমি থামিয়ে দাও আর না। বাট আসলে লিখতে খুব ভালো লাগতো এবং আমাকে ছোটো মামা খুব ইন্সপায়ার্ড করতো যে লিখো। তবে কালের বিবর্তনে কিছু কিছু প্রতিভা হারিয়েও যায়, কিন্তু খুব ভালো লাগতো। বাট আমি ওই যে উপন্যাস পড়তে খুব বেশি পছন্দ করি আর লালনের বই পড়তে খুব পছন্দ করি, যা বললাম। তো এই ব্যাপারগুলো বলতে বলতে জি আমি তো ভাবতাম যে আপনি মানে ভাবতাম বা এখন দেখতেছি যে আপনি শুধু একজন আরজে না, আপনি একজন সাহিত্যিকও বলা চলে, যেহেতু 30টা কবিতা লিখে ফেলছেন, 4টিখানি কথা না। আমরা চাই পাঠক হিসেবে আগামী দিনে আপনার কবিতা প্রকাশিত হবে, সেটা যেভাবে হোক, বই আকারে হোক বা কোনো প্রিন্ট মিডিয়াতে হোক, আমরা চাই যারা আছি আপনার কবিতা পড়ার জন্য ইনশাল্লাহ। তবে আপনাদেরগুলো পড়ে নিই। এবং আমি হয়তো যদি একটু বলতাম, আমার ছোটো মামাকে হয়তো চেনার কথা, যেহেতু আশরাফ উজ্জ্বল ভাইয়ের কথা বলেছেন। আমার ছোটো মামার নাম হচ্ছে যে কবি অনু ইসলাম। হ্যাঁ, তো আর কি সেই হচ্ছিল আমার ছোটো মামা। তো ওই মামার থেকে আমি যখনই নানু বাসায় যাই এত গাদা গাদা বই দেখতে থাকি, আর তখনই মনে হয় এখান থেকে একটা বই আমি মেরে দিই, এই বইটা তো বাসায় নিয়ে যেতেই হবে। এবং টু বি অনেস্ট, যখন সন্ধ্যা হতো আমি মামাদের বইয়ের রুমে যে অন্ধকারে খুঁজতাম যে কোন বইটা নেওয়া যায়, নিচে লুকিয়ে লুকিয়ে পড়তে হবে। এবং বেশিরভাগ টাইমে আমি মামাদের কাছে ধরা খেয়ে যেতাম, কিন্তু মামারা কিছুই বলতো না, মামারা নিজেরাই বই দিয়ে দিত, যাও পড়ো। আচ্ছা, আমরা আমাদের গল্পটা অন্যদিকে নিয়ে যাচ্ছি, তবে আমরা আবারও আমাদের প্রাসঙ্গিক বিষয়গুলোতে চলে আসি। যেমন বই পড়ার ব্যাপারে আসলে ভাইয়া আপনি আমাদের যে পাঠক রয়েছে তাদেরকে কি পরামর্শ দিবেন? এটা বই পড়ার ব্যাপারে
আমি এটাই বলবো যে একজন পাঠককে যে বইটা আপনাকে হাসাবে, যে বইটা আপনাকে আপনাকে এরকম একটা সিচুয়েশন তৈরি করবে, যে সিচুয়েশনটা আপনাকে কাঁদতে বাধ্য করবে, আসলে ওই ধরনের বই আপনাকে পড়া উচিত। যে বই আপনাকে বা আসলে ভালোবাসা শিখাবে, মানুষের প্রতি মমতা শিখাবে, আপনাকে সর্বোপরি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে, সেই বই আপনার পড়া উচিত। আর বই পড়ে শুধুমাত্র নিজেকে বিকশিত করা যাবে না, আপনাকে চেষ্টা করতে হবে আপনি নিজে যেরকম বই থেকে আলোকিত হবেন, পাশাপাশি আপনি আপনার সমাজকে সেই আলোটা ছড়িয়ে দিতে, যার ফলে আপনার সমাজটাও আলোতে বিকশিত হবে। আর এভাবেই যখন আপনি আপনার বইগুলোকে বাছাই করবেন বা নির্বাচন করবেন, এভাবে আমরা আমাদের একটা বিশাল পাঠক সমাজ তৈরি করতে পারবো। কারোর দ্বারা প্রভাবিত হয়ে না, যে এই বইটা ভালো, আপনার কাছে যেটা ভালো লাগবে সেই বইটিকে আপনি বাছাই করতে পারবেন। আচ্ছা, তো মানে সাহিত্যের পরম্পরায় লেখাটা কি আপনার নেশা নাকি পেশা, কি বলা চলে? না, এটা আমি আমি এটাকে কখনো পেশা বলবো না, কারণ নেশা বলবো তাহলে। নেশা বলবো, যেহেতু আমি এটা থেকেই মানে লেখালেখি করি। আমার জীবন যে আর্থিক চাহিদা হোক, জীবন ধারণের জন্য যে চাহিদাটা হোক, সেটা আমি পূরণ করতেছি না। আমি যেহেতু পেশায় একজন শিক্ষক, আমি আমার পেশাটাকে আমি শিক্ষক হিসেবে পরিচয় দিতে সব দিক থেকে গর্ববোধ করি। যেহেতু শিক্ষকতা পেশা একটা মহান পেশা, এটা সমাজ গড়ার, মানুষ গড়ার কারিগর দায়িত্ব পালন করেন তারা। আর নেশার থেকে আমি লিখি, আর এই নেশাটা একটু গল্প বলে নেই, নেশাটা কিভাবে তৈরি হলো। যদি আমি এটা না বলি তাহলে আমার ভিতরে একটা অপূর্ণতা থেকে যাবে। অবশ্যই। সেটা হলো আমাদের হরঙ্গা কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন, তিনি প্রিন্সিপালের চার্জেও ছিলেন অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। মূলত আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করতাম, তো এর আগের থেকে আমি পত্রপত্রিকা আমার কিছু লেখা প্রকাশিত হয়েছে। একদিন হরঙ্গা কলেজের একটা স্মরণিকা ছিল 70 বছর পূর্তি সংখ্যা, এটা হরঙ্গা কলেজের ইতিহাসে সবচেয়ে রিচ একটি সংখ্যা। তো ওই সংখ্যায় আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমার একটা ছোট গল্প পাবলিশ হয়েছে। তো স্যার কি করলেন, স্যার তো বাংলা সাহিত্যের স্টুডেন্ট, স্যার আমাকে খুঁজতে লাগলেন, মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে গিয়ে উনি খুঁজতেছেন। তখন মান্নান স্যার ছিলেন, জাব্বার স্যার ছিলেন। স্যার আমাকে বলতেছে যে তোমাকে খুঁজতেছে কেন ভাইস প্রিন্সিপাল? তো আমার ভিতরে একটা ভয় কাজ করলো, আতঙ্ক কাজ করলো, কি ব্যাপার ভাইস প্রিন্সিপাল আমাকে খুঁজতেছেন? তো আমি একটু ভয় ভীতকর একটা অবস্থা নিয়ে আমি প্রিন্সিপালের, স্যার তখন চার্জে, আমি প্রিন্সিপালের রুমে গেলাম। যাওয়ার পর স্যারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম। স্যার তখন রাউন্ডে ঘুরতেছেন হরঙ্গা কলেজের পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য বা একটা ডিসিপ্লিন আনার জন্য। স্যার আসলেন, পরে আমি বললাম স্যার আমাকে কি আপনি খুঁজছেন? বলতেছে তোমার নাম কি? যখন আমি পরিচয় বললাম তখন স্যার আমাকে এরকম ভাবে ইন্সপায়ার করলেন যে তুমি অ্যাকাউন্টিং এ পড়ে এত সুন্দর লিখলে কিভাবে? অ্যাকাউন্টিং মানে তো হিসাব নিকাশ, তুমি তো হিসাব নিকাশ করবা, তুমি কিভাবে লিখলা? স্যার যে আমার একটা ক্ষুদ্র লেখা, একটা ছোট লেখাকে স্যার পড়ে তার যে মহামূল্যবান একটা মতামত ব্যক্ত করলেন এবং আমাকে উৎসাহিত করে এই বললেন যে কোনোদিন তুমি কলম ছাড়বা না। আমার জীবনে লেখালেখির ক্ষেত্রে এটা একটা বিশাল ভূমিকা পালন করছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন পড়বেন, আপনি যখন পড়াশোনা প্রতি আকৃষ্ট হবেন, যে কোনো বিষয় হতে পারে, সেটা ইতিহাস হতে পারে, গল্প হতে পারে, কবিতা হতে পারে, আপনি যখন যে আপনি বলতেছিলেন যে আপনার ভিতরে একটা নেশা চলে আসছে, আপনি মামাদের বই লুকিয়ে লুকিয়ে নিয়ে আসতেন, এই যে নেশা, এই নেশাটাই কিন্তু সাহিত্যের জগতে প্রবেশের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করে। আমি মনে করি যারা এই প্রজন্মের আছেন তারা আসলে বইকে ভালোবাসেন, আর বইয়ের প্রতি যখন আপনার ভালোবাসা জন্মাবে তখন সাহিত্যের প্রতি আপনার এভাবেই ভালোবাসা তৈরি হয়ে যাবে। আমিও একেবারেই সহমত। আসলে কলমের নেশা একবার যাদের মাঝে ঢুকে তারা সেটাকে তখন আর পেশা হিসেবে দেখে না, সেটা আসলে নেশাতেই থেকে যায়। তো এরপরই আসলে ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে সমকালীন সামাজিক বা রাজনৈতিক বা সাংস্কৃতিক ঘটনা কি আপনার লেখাতে কোনো প্রভাব ফেলে থাকে? আসলে আমি তো ইতিহাস লেখক, মানে ইতিহাস লেখা পছন্দ করি, লেখক না। আসলে পাঠক ওইটা মূল্যায়ন করবেন আসলে আমি কি লেখক কিনা বা লেখকের স্থানটা দখল করতে পারবো কিনা। যখন পাঠক আমার লেখা পড়বেন তখন তারাই এটাকে মূল্যায়ন করবেন। আসলে আমি লেখার ক্ষেত্রে যেহেতু ইতিহাসকে প্রাধান্য বেশি দেই, তো সেই ক্ষেত্রে
রাজনৈতিক প্রেক্ষাপটটাকে আমি এই যে গত 15 বছর যা লিখছি বা এখন যা লিখতেছি, সেক্ষেত্রে রাজনৈতিক দিকটাকে খুব কম প্রভাবিত আমার লেখার ভিতরে আসতেছে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট আসে যেমন আপনার বিভিন্ন তুলনামূলক সময়কাল, শাসনকাল সরকারের, ওই সময়কাল বিভিন্ন ভাবে আমার লেখার ভিতর চলে আসে, কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক মহলকে নিয়ে, বিশেষ কোনো রাজনৈতিক গোষ্ঠীকে নিয়ে, বিশেষ কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে আমার এই যাবৎকালে কোনো সাধনা বা কোনো লেখার চেষ্টা আমি এখনো করিনি, হয়তো বা ভবিষ্যতে করবো কিনা সেটা এই মুহূর্তে বলতে পারতেছি না। আচ্ছা, তো মানে আমি আসলে বেশি প্রশ্নে যাব না, তো আসলে ভাইয়ার কাছে যে প্রশ্নটা থাকবে যে পাঠকদের মন্তব্য কি আসলে আপনার লেখায় কি পরবর্তীতে কোনো পরিবর্তন আনে? আমি সব সময় আমি একটা কথা পছন্দ করি, যেহেতু আমি শিক্ষার সাথে সংশ্লিষ্ট, সেটা হলো আমি নিজে আমার শিক্ষার্থীদের কাছ থেকে একটা বছর শেষে আমি তাদের কাছ থেকে ফিডব্যাক দিই। সেটা হলো 1 বছর তারা আসলে আমার ক্লাসটা করতে গিয়ে তাদের খারাপ লাগার দিকগুলো কি, ভালো লাগার দিক কখনো তারা বলতে পারে না, তাদেরকে জিজ্ঞাসা করিও না। শুধুমাত্র যারা বলতে চায় সেই সকল শিক্ষার্থীদের কাছ থেকে আমার 1 বছরে আমার ক্লাসে যে পাঠদান হয়েছে, সেই পাঠদানের ক্ষেত্রে বিরক্তিকর যেই দিকগুলো সেগুলো আমি জানার চেষ্টা করি। আমি ঠিক পাঠকদের কাছ থেকেও এরকমটাই চাই। যিনি আমার প্রশংসা করেন আমার সামনে, আমি এটা কখনো আমি পছন্দ করি না যে আমার প্রশংসা কেউ আমার সামনে করুক। আমি তাকেই পছন্দ করি যে আমাকে আমার ভুলগুলোকে ধরিয়ে দিয়ে আমাকে সামনের দিনে সংশোধন হওয়ার জন্য একটা সহযোগিতা করে। আমি মনে করি সে আমার সবচেয়ে কাছের বন্ধু। আর পাঠকদের অবশ্যই, যেমন সাম্প্রতিক সময় আমার এই বইটাতে আসবে বিক্রমপুর সিনেমা হল নিয়ে একটা লেখা। এই লেখাটা আদৌ আমি ফার্স্ট এই লেখাটার উপর কাজ করি, এই সিনেমা হলকে নিয়ে। যখন এটা একটা আমাদের স্থানীয় পত্রিকা প্রকাশিত হয়, যখন এই লেখাটা স্থানীয় পত্রিকা প্রকাশিত হয়, অনেক পাঠক তারা আমাকে সরাসরি বলছেন অথবা কারো মাধ্যমে বলছেন। যখন কারো মাধ্যমে বলেন যে লেখাটা খুব ভালো হয়েছে, গবেষণাটা খুব ভালো হয়েছে বা কাজটা খুব রিচ হয়েছে, তখন আসলে আমি অনুপ্রাণিত হই নতুন কোনো এই ধরনের অনুসন্ধানীমূলক লেখা রচনা করার ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো, একজন লেখককে লেখক হিসেবে গড়ার ক্ষেত্রে পাঠকই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আসলে ভাইয়ের সাথে আমি কিন্তু একেবারে সহমত, এবং একদম সর্বশেষে আসলে চাই না কতটুকু পার্সোনাল হয়ে যাবে, বাট আপনি আপনার পরিবারকে নিয়ে যদি একটু কিছু বলতেন আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে। আমার পরিবার বলতে আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরকে নিয়ে। আমার বাবা মারা গেছেন 2016 সালের 26শে মে। আসলে আমার পড়াশোনার ক্ষেত্রে, বইয়ের প্রতি আগ্রহ তৈরি হওয়ার ক্ষেত্রে আমার বাবার একটা ভূমিকা ছিল। আমার বাবাকে দেখতাম খুব ধার্মিক বই পড়তেন, বিভিন্ন হাদিস বা বিভিন্ন সাহাবীদের জীবনী যখন পড়তেন সেগুলো উচ্চস্বরে পড়তেন, এবং কিছু মানুষ আমার বাবার আশেপাশে বসা থাকতো। আমি যখন খুব ছোট তখনই দেখতাম আমার বাবাকে এইটা করার ক্ষেত্রে। আমার মনে হয় একটা এক্ষেত্রে একটা মানে অলৌকিক কোনো কাজ করেছিল কিনা পরবর্তীতে আমার বই পড়ার ক্ষেত্রে। সে কারণে আমার বাবাকে আমি আসলেই আমার থেকে মন থেকে তার প্রতি আমি দোয়া পোষণ করতেছি যে আমার আব্বা যেহেতু পরকাল গমন করেছেন, আল্লাহ তাকে ওখানে ব্যস্ত নসিব করুন। আর এই তো আমার মা আছেন, আমার স্ত্রী এবং সন্তান, এই নিয়ে আমার পরিবার। আচ্ছা, তো আমার আসলে মনে পড়লো যে আমি আসলে একটি উক্তি আসলে মনে পড়ে গেল যে বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো। তো এইটা আসলে একেবারে যুক্তিযুক্ত। ইতিহাসের ক্ষেত্রে যদি বলা চলে, অতীতে কি হয়ে গেছে আমরা বর্তমানে বসে কিন্তু সেটা জানতে পারছি না, তবে বইয়ের মাধ্যমেই কিন্তু সেই যে কত সালে কার সাথে কি হয়েছে বা কিভাবে কোন জিনিসটা এখনও রয়ে গেছে এবং এর প্রত্নতাত্ত্বিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু একমাত্র বই কিন্তু আমাদেরকে জানাতে পারে। তো আসলে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এতক্ষণ ধরে যারা যুক্ত ছিলেন, এবং ঘড়িকাটা দেখছি একেবারে শেষ সময়ের দিকে রয়েছে আমাদের সাথে।
তবে আসলে আজকে খুবই চমৎকার একজন অতিথি পেয়েছিলাম আমরা। এবং আমরা যদি আবারও বলি যে আমাদের আজকের এই অতিথি, আসলে আমি ওনাকে ভাইয়া বলবো না, শিক্ষক বলবো, স্যার বলবো, আমি নিজেও অ্যাকচুয়ালি আজকে কনফিউজ ছিলাম। তবে উনিও কিন্তু খুবই চমৎকার একজন মানুষ, আমি কথা বলে যতটুকু বুঝতে পারলাম। এবং ওনার যে বইটি বের হচ্ছে, বইটির নাম যদি একটু আবারও বলে দিতেন। মুন্সিগঞ্জ বিক্রমপুর, বাংলার সমৃদ্ধ এক জনপদ। তো এই চমৎকার বইটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই আমাদের এবারের অমর 21শে বইমেলা 2025-এ। সো দেরি না করে সেখানে জলদি জলদি আমরা আশা রাখবো যে আপনারা আমাদের এই লেখকের বইটা কিনে নেবেন। এবং আজকের মতো যেহেতু আমাদের কাছে বেশি সময় নেই, তো আমি শেষ সময়ের জন্য অনুরোধ করবো ভাইয়াকে, ভাইয়া যেন আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু এবং পাঠকদের উদ্দেশ্যে যদি একটু শেষ সময়ের জন্য একটু কিছু বলে বিদায় নিয়ে নিতেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই আজকের এই সুন্দর একটা আয়োজনে এত প্রাণবন্ত ভাবে উপস্থাপনের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করার জন্য। আর দর্শক এবং শ্রোতাদেরকে বলবো, বেশি করে বই পড়ুন, নিজের শেকড়কে জানার জন্য, নিজের ইতিহাস ঐতিহ্যকে জানার জন্য, মনে লালন করার জন্য। বিক্রমপুরের সম্পর্কে যারা লিখছেন, যারা লেখার চেষ্টা করছেন, সেই ধরনের ইতিহাস নির্ভর বইগুলো পড়ুন। অন্তত নিজের শেকড়কে জানার সুযোগ তৈরি হবে। এর ফলে আমরা যখন আমার অঞ্চলকে আমরা রিপ্রেজেন্টেটিভ করব অন্য কোথাও, তাহলে আমাদের অগাধ ধারণা থাকার ফলে আমরা আমার এই অঞ্চলকে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারবো। কারণ এই বিক্রমপুরটা কিন্তু শুধু বিক্রমপুরের ভিতর সীমাবদ্ধ না, এই অঞ্চলটা দুই বাংলার ভিতরে একটা সমৃদ্ধ জনপদ। এই জনপদটাকে নিয়ে আপনি যতই ভাববেন, যতই চিন্তা করবেন, যতই পড়বেন, যতই জানবেন, ততই অবাক হবেন। আমি বলবো এই বিক্রমপুরকে ভালোবাসুন। আর এই বিক্রমপুরকে ভালোবাসার ক্ষেত্রে যে সেতু বন্ধন আমাদের উপস্থাপক আর যে যিনি ছিলেন, তিনি কিন্তু সুন্দর একটা কথা বললেন যে অতীতের সাথে বর্তমানকে আপনার যে সংযোগ, সেই সংযোগ উপস্থাপনার ক্ষেত্রে বই সাঁকোর ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই অতীত ইতিহাস, অতীত বিক্রমপুরকে বর্তমান বিক্রমপুরের সাথে তুলনা করার জন্য অবশ্যই আপনাকে বই পড়তে হবে। আপনাদেরকে এই রেডিও বিক্রমপুরের কর্তৃপক্ষকে এবং যারা তাদের মূল্যবান সময় দিয়ে এই অনুষ্ঠানটিকে শুনেছেন, উপভোগ করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ রমজান মাহমুদ ভাইয়াকে। ভাইয়া কিন্তু আজকের মতো আমাদের যে গেস্ট ছিলেন রমজান মাহমুদ ভাইয়া, ইতিমধ্যে কিন্তু আমাদের থেকে বিদায় নিয়ে নিলেন। এবং আজকের মতো আসলে আমারও এখানেই বিদায় নিয়ে নিতে হবে, যেহেতু আমাদের কাছে সময় খুবই সীমিত রয়েছে। এবং আমরা কিন্তু যে বই পড়া আসলে আমাদের জ্ঞান ভাণ্ডারকে কিন্তু প্রতিনিয়ত সমৃদ্ধ করেই চলে। এবং প্রতিটি বই, গল্প, উপন্যাস বা প্রবন্ধ কিন্তু আমাদেরকে নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। এবং এই শিক্ষা যে শুধু আমাদের জ্ঞানই বাড়ায়, ব্যাপারটি কিন্তু এমন না, বরং আমাদের চিন্তা শক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেও কিন্তু উন্নত করে থাকে। তো আজকের জন্য এতটুকুই। আজকের জন্য আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হবে না। আমি আপনাদের প্রিয় কথা বন্ধু অর্ণা আবারও চলে আসবো কোনো এক অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টিউন করে থাকুন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এতক্ষণ ধরে আমার সাথে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের ভালোবাসা এবং সুস্থতা কামনা করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে।